উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, একাদশ শ্রেণী। রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। স্বাধীনতা, সংজ্ঞা, বৈশিষ্ট্য ও শ্রেণী বিভাজন। স্বাধীনতা বলতে কী বোঝো? স্বাধীনতার প্রকৃতি ও বিভিন্ন রূপ বিশ্লেষণ করো। উত্তর। ভূমিকা। আধুনিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার ভিত্তি হল ফরাসি বিপ্লব প্রসূত সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ। স্বাধীনতার স্বরূপ সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের কারণে স্বাধীনতার মর্মার্থ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। তাই ফরাসি দার্শনিক চার্লস লুই দ্য মন্তেস্কু মন্তব্য করেছিলেন যে স্বাধীনতার মতো অন্য কোনো ধারণা এত বিচিত্র তাৎপর্য বহন করেনি এবং মানব মনে এত বিচিত্র প্রতিক্রিয়ারও সৃষ্টি করেনি। স্বাধীনতা প্রত্যয়টি বহুমুখী। এই প্রত্যয়টিকে সমাজবিজ্ঞানমূলক, ঐতিহাসিক, দার্শনিক, রাজনৈতিক, এমনকি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়েও ব্যাখ্যা করা যায়। তাই বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে এই প্রত্যয়টির অর্থ এবং স্বরূপ ব্যাখ্যা করার ফলে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর মধ্যে স্বাধীনতা সম্পর্কিত ধারণা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। তাই ফরাসি দার্শনিক চার্লস লুই দ্য মন্তেস্কুর মতে স্বাধীনতা প্রত্যয়টি সর্বাধিক বিচিত্রপূর্ণ এবং বহুমুখী একটি প্রত্যয়। ব্যুৎপত্তিগত অর্থ। স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হল লিবার্টি, যা ল্যাটিন শব্দ লিবার থেকে এসেছে। লিবার শব্দের অর্থ স্বাধীন বা মুক্ত। লিবার শব্দটি আবার লিবার্টিনাস থেকে উদ্ভূত, যার অর্থ আ ফ্রিড ম্যান বা মুক্তিপ্রাপ্ত কৃতদাস। অর্থাৎ প্রাচীনকালে যখন কৃতদাস ব্যবস্থা সমাজে প্রচলিত ছিল, তখন যে দাসেরা এই দাসত্ব থেকে মুক্তি পেত তাদের বলা হতো লিবার্টিনাস। এই শব্দ থেকেই লিবার্টি এবং লিবার শব্দের উদ্ভব। আবার বাংলার স্বাধীন শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে স্বযুক্ত অধীন পাওয়া যায়, যার অর্থ হলো নিজের অধীনে থাকা। অর্থাৎ অন্যের অধীনতা বা নিয়ন্ত্রণমুক্ত পরিবেশ পরিস্থিতিতে নিজের ইচ্ছা অনুসারে জীবনযাপন করার অধিকারকেই সাধারণভাবে স্বাধীনতা বলা হয়। সংজ্ঞা। সাধারণ অর্থে স্বাধীনতা বলতে বোঝায় নিয়ন্ত্রণবিহীনভাবে স্বেচ্ছায় কোনো কাজ করা বা না করার অধিকার। অর্থাৎ কোনো ব্যক্তি কী করবে বা কী করবে না, বহিঃশক্তির হস্তক্ষেপ মুক্ত হয়ে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারকেই বলা হয় তার স্বাধীনতা। সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার বলেছেন, স্বাধীনতা বলতে খুশিমতো কাজ করাকে বোঝায়, যদি উক্ত কাজের দ্বারা অন্যের অনুরূপ কাজে বাধা সৃষ্টি না করা হয়। এভরি ম্যান ইজ ফ্রি টু ডু দ্যাট হুইচ হি উইলস, প্রোভাইডেড হি ইনফ্রিঞ্জেস নট দ্য ইকুয়াল ফ্রিডম অফ এনি আদার ম্যান। বিষয়টিকে একটা উদাহরণের সাহায্যে বোঝা যেতে পারে। যেমন প্রত্যেকের অধিকার আছে রাস্তা দিয়ে চলার, ঠিক তেমনি তার কর্তব্য হলো অন্যের রাস্তায় চলাকে বাধা না দেওয়া, এবং সে যেই সমাজের অংশ সেই সমাজের বাকিদেরও কর্তব্য হলো তার রাস্তায় চলাকে বাধা না দেওয়া। অর্থাৎ রাস্তার ওপর কোনো ব্যক্তির অধিকার বাকি ব্যক্তিদের রাস্তার ওপর অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং অন্যদের অধিকার দ্বারা নিয়ন্ত্রিত। তাই বলা হয় স্বাধীনতা, কোনো ব্যক্তির স্বাধীনতা অন্যান্য ব্যক্তির সমরূপ এবং সমপরিমাণ স্বাধীনতার দ্বারা নিয়ন্ত্রিত এবং সামঞ্জস্যপূর্ণ। টি.এইচ. গ্রিন বলেছেন, যা উপভোগ করার বা সম্পন্ন করার যোগ্য তা উপভোগ ও সম্পাদন করার ক্ষমতাকে স্বাধীনতা বলে। Freedom is the positive power of doing or enjoying something worth doing or enjoying, and that too something we do or enjoy with others. অর্থাৎ টি.এইচ. গ্রিনের মতে সব কিছু করার অনুমতিকে বা যা খুশি করার অনুমতিকে স্বাধীনতা বলে না। স্বাধীনতা শুধুমাত্র সেই সকল কাজ করার অনুমতিকে বলা হয় যেই সকল কাজ উপভোগ করার যোগ্য বা সম্পাদন করার যোগ্য। আরও একটু সংযোজন করে তিনি বলেছেন যে যেই সকল কাজ সকলে মিলে সমাজে অবস্থিত বা সমাজে উপস্থিত সকলে মিলে উপভোগ বা সম্পাদন করার যোগ্য, সেই সকল কাজ করার ক্ষমতাকেই স্বাধীনতা বলা হয়। প্রফেসর গেটেল বলেন, স্বাধীনতা হচ্ছে সেই সব কাজ করা বা উপভোগ করার ইতিবাচক ক্ষমতা যেগুলি করা ও উপভোগ করার যোগ্য।
অর্থাৎ টিএইচ গ্রিন এবং প্রফেসর গেটেলের মধ্যে স্বাধীনতা সম্পর্কিত ধারণার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। প্রসঙ্গত বলে রাখা ভালো যে টিএইচ গ্রিন এবং প্রফেসর গেটেল দুজনেই হলেন আদর্শবাদী রাষ্ট্রবিজ্ঞানী। অর্থাৎ ওনারা এমন এক সমাজের কল্পনা করেছেন যেই সমাজে প্রত্যেকে সমাজের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে প্রচেষ্টা করে। এই রকম এক নীতিবোধযুক্ত বা আদর্শ সমাজ ব্যবস্থায় স্বাধীনতার রূপ কী সেটাই তারা তাদের সংজ্ঞার মাধ্যমে বুঝিয়েছেন। জন স্টুয়ার্ট মিল বলেছেন, মানুষের মৌলিক শক্তির বলিষ্ঠ, অব্যাহত ও বিভিন্নমুখী প্রকাশের স্বাধীনতা। স্বাধীনতার অর্থ মানুষ কর্তৃক নিজস্ব উপায়ে কল্যাণ অনুধাবন করা। জন স্টুয়ার্ট মিল হলেন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। তিনি ব্যক্তির স্বাতন্ত্র্যকে সমাজের কল্যাণ বা সমাজের স্বাতন্ত্র্যের ঊর্ধ্বে স্থান দিয়েছেন। তার মতে প্রত্যেক ব্যক্তির মধ্যেই নিজেকে বিকাশ করার ক্ষমতা বর্তমান। সেই ক্ষমতাটাকেই তিনি বলেছেন মৌলিক শক্তি। এই মৌলিক শক্তির বলিষ্ঠ বা প্রকাশ্য, যেটাকে আমরা বাংলায় বলি জোরদার প্রকাশ, হলো স্বাধীনতা। এই স্বাধীনতা প্রকাশের ক্ষেত্রে এই স্বাধীনতার প্রকাশ হবে অব্যাহত, মানে বহিঃশক্তির নিয়ন্ত্রণমুক্ত বা বাইরের হস্তক্ষেপ মুক্ত বা বাইরের কারুর কোনো বিধিনিষেধ বা বাধানিষেধ মুক্ত। এছাড়াও এই প্রকাশের ধরন হবে বিভিন্নমুখী, অর্থাৎ আমি আমার স্বাধীনতার অধিকার শব্দে বা বিভিন্ন ধরনের কাজ করতেই পারি। যেমন বাকস্বাধীনতার অধিকার শুধুমাত্র শব্দের মাধ্যমে নয়, বিভিন্ন অন্যান্য আর্ট ফর্মের মাধ্যমেও আমরা প্রকাশ করি। তাছাড়াও আমাদের মধ্যে যেটা আছে সেটা শুধু বলাই নয়, আমরা সেই উদ্দেশ্যে বিভিন্ন কাজও করতে পারি। যেমন আমরা যদি শিক্ষার অধিকার নিয়ে লড়ি, তাহলে আমরা স্কুল এস্টাবলিশ করতে পারি, অন্যকে পড়াতে পারি। এই যে নিজের প্রতিভার বা নিজের মধ্যেকার শক্তির বিভিন্নমুখী প্রকাশ, একেই জন স্টুয়ার্ট মিল বলেছেন স্বাধীনতা। তিনি আরও সংযোজন করেছেন, স্বাধীনতার অর্থ মানুষ কর্তৃক নিজস্ব উপায়ে কল্যাণ অনুধাবন করা। অর্থাৎ অন্য কেউ আমাকে বলে দেবে যে এটা করলে তোমার কল্যাণ হবে আর সেটা করা, এটাকে স্বাধীনতা বলে না। একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা বোঝা যেতে পারে। কিছুদিন আগে একটা নিউজ রিপোর্ট বেরিয়েছিল, চীন দেশে বাচ্চাদের মধ্যে কিছু ফিজিক্যাল টেস্ট করা হয়। সেই টেস্টের রেজাল্টে যদি বোঝা যায় কোনো শিশু কোনো একটা বিশেষ স্পোর্টস খেলার উপযোগী বা সেই শিশু যদি ওই বিশেষ স্পোর্টসটা খেলে তাহলে তার শারীরিক গঠন অনুসারে সেই খেলার ক্ষেত্রে সে উন্নতি করতে পারবে, তাহলে সেই শিশুকে অবশ্যই ওই স্পোর্টসে ভর্তি করা হয়। সেই শিশুর ওই খেলার ইচ্ছা থাকুক বা না থাকুক, যেই ক্ষেত্রে সেই শিশুর সম্ভাবনা বেশি সেই ক্ষেত্রেই রাষ্ট্র তাকে ওই কাজটা করতে বাধ্য করে। জন স্টুয়ার্ট মিলের মতে ওটা স্বাধীনতা নয়, ওটাও এক ধরনের পরাধীনতা। আমরা শুধুমাত্র নিজের সর্বাঙ্গীন উন্নতি করব তাই নয়, কী রকম উন্নতি আমরা চাই সেটা আমরা ডিসাইড করব, এটাকে বলা হয় স্বাধীনতা। নিজস্ব উপায়ে কল্যাণ অনুধাবন করা, অন্য কেউ বলে দেবে কল্যাণ কীভাবে হবে আমার, আর যদি সত্যি সেটা হয়ও সেই পথে এগোনোকে স্বাধীনতা বলে না। অধ্যাপক ল্যাস্কি বলেন, স্বাধীনতা বলতে আমি বুঝি সেই পরিবেশের সযত্ন সংরক্ষণ যেখানে মানুষ তার সত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করার সুযোগ পায়। Liberty is the larger maintenance of that atmosphere in which men have the opportunity to be their best selves. অর্থাৎ ল্যাস্কির মতে স্বাধীনতা এমনই এক যে পরিবেশে পাওয়া যায় যেখানে ব্যক্তি নিজের ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ সাধন করতে পারে, সেই পরিবেশকে গঠন করা এবং সংরক্ষণ করা হলো সমাজের কর্তব্য। এক্ষেত্রে স্বাধীনতা হলো অধিকারের ফল। আর্নেস্ট বার্কারের মতে প্রত্যেকের স্বাধীনতার প্রয়োজনীয়তা সকলের স্বাধীনতার প্রয়োজনীয়তার দ্বারা অবশ্যই নিয়ন্ত্রিত এবং সীমাবদ্ধ হওয়া আবশ্যক। অর্থাৎ আর্নেস্ট বার্কার এবং সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সারের বক্তব্যের মধ্যে খুব বেশি পার্থক্য নেই।
সিডি বার্নেসের মতে স্বাধীনতা হলো ব্যক্তির স্বাভাবিক বিকাশ, ব্যক্তির সামর্থ্যের উন্নয়ন। লিবার্টি ইজ টু গ্রো টু ওয়ান্স ন্যাচারাল হেইট অ্যান্ড টু ডেভেলপ ওয়ান্স এবিলিটি। লিবার্টি ইজ টু গ্রো ওয়ান্স ন্যাচারাল হাইট অ্যান্ড টু ডেভেলপ ওয়ান্স এবিলিটি। জিডিএইচ কোলের মতে ব্যক্তির স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে কোনোরূপ বাহ্যিক অন্তরায় সৃষ্টি না করে তার ব্যক্তিত্বের বিকাশ সাধনই হলো স্বাধীনতা। লিবার্টি ইজ দ্য ফ্রিডম অফ দ্য ইন্ডিভিজুয়াল টু এক্সপ্রেস উইদাউট এক্সটার্নাল হিন্ড্রেন্স টু হিজ পার্সোনালিটি। অর্থাৎ ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে কোনোরূপ বাহ্যিক বাধা বিপত্তি থেকে মুক্ত হওয়ার নামই জিডিএইচ কোলের মতে স্বাধীনতা। রাষ্ট্রবিজ্ঞানী সিলির মতে অতি শাসনের বিপরীত ব্যবস্থাই হলো স্বাধীনতা। লিবার্টি ইজ দ্য অপোজিশন অফ ওভার গভর্নমেন্ট। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো অতি শাসন বা ওভার গভর্নেন্সের কথা বলা হয়েছে, শাসনের বিপরীত অবস্থার কথা বলা হয়নি। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানী সিলি বিধিনিষেধ জরুরি সেটা মনে করেন এবং বিধিনিষেধকে স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেছেন শুধুমাত্র অত্যাধিক বিধিনিষেধ বা ওভার গভর্নেন্সের বিরোধী ব্যবস্থা বা অবস্থাই হলো স্বাধীনতা। ম্যাকিনের মতে স্বাধীনতা সীমাবদ্ধতার অনুপস্থিতি নয়, এটি যুক্তিহীন দ্বারা অযৌক্তিক সংযমের প্রতিস্থাপন। স্বাধীনতা মানে শুধুমাত্র অযৌক্তিক এবং স্বেচ্ছাচারী সংযমের অনুপস্থিতি, সমস্ত সংযমের নয়। ফ্রিডম ইজ নট দ্য অ্যাবসেন্স অফ অল রেস্ট্রেন্ট, রাদার সাবস্টিটিউটিং অফ রেশনাল ওয়ান্স ফর দ্য ইররেশনাল। অর্থাৎ স্বাধীনতা মানে কোনো রকমের নিয়ন্ত্রণ থাকবে না তা নয়, শুধুমাত্র অযৌক্তিক এবং স্বেচ্ছাচারী নিয়ন্ত্রণের অনুপস্থিতিকেই বলা হয় স্বাধীনতা। অযৌক্তিক কীরকম? যেমন কিছুদিন আগে পর্যন্ত দুবাইতে একটা নিয়ম ছিল যে মেয়েরা ড্রাইভিং করতে পারবে না। এই নিয়মটা সম্পূর্ণরূপে অযৌক্তিক। কেন? কারণ ড্রাইভিং একটা স্কিল বা দক্ষতা, তার সঙ্গে জেন্ডারের কোনো সম্পর্ক নেই। এই অযৌক্তিক নিয়মকে বদলানোর নামই স্বাধীনতা, বা এই অযৌক্তিক নিয়ন্ত্রণের অনুপস্থিতিই স্বাধীনতা। স্বেচ্ছাচারী নিয়ম কি? নর্থ কোরিয়ায় একটা নিয়ম আছে, যদি তোমার ঘরে আগুন লাগে তাহলে আগে রাজার ছবিকে বাঁচাতে হবে, তারপর নিজের আপনজনদের বাঁচাতে পারবে তুমি। একে বলা হয় স্বেচ্ছাচারী নিয়ন্ত্রণ বা স্বেচ্ছাচারী সংযম। এই ধরনের স্বেচ্ছাচারী বা অযৌক্তিক নিয়মের বিরোধিতা করাকেই বলা হয় স্বাধীনতা প্রতিষ্ঠার লড়াই। বর্তমানে দুবাইতে ড্রাইভিং নিয়ে কোনো নিয়ন্ত্রণ নেই তা কিন্তু নয়। যাদের লাইসেন্স নেই তারা ড্রাইভিং করতে পারে না, কিন্তু যাদের লাইসেন্স আছে তারা ছেলে হোক বা মেয়ে হোক তারা ড্রাইভিং করতে পারে। এটাই ম্যাকিনি বলেছেন যে স্বাধীনতা মানে সীমাবদ্ধতার অনুপস্থিতি নয়। এখনও সীমাবদ্ধতা আছে, যে লাইসেন্স না থাকলে ড্রাইভিং করা যাবে না, এই লাইসেন্সটা সীমাবদ্ধতা, কিন্তু এটা হলো যুক্তিযুক্ত সীমাবদ্ধতা। তাই স্বাধীনতা মানে অযৌক্তিক সংযমের যুক্তিযুক্ত সংযম দ্বারা প্রতিস্থাপন। ম্যাকিনির মতে স্বাধীনতা সীমাবদ্ধতার অনুপস্থিতি নয়, এটি যুক্তিযুক্ত দ্বারা অযৌক্তিক সংযমের প্রতিস্থাপন। স্বাধীনতা মানে শুধুমাত্র অযৌক্তিক এবং স্বেচ্ছাচারী সংযমের অনুপস্থিতি, সমস্ত নিয়ন্ত্রণের নয়। তাই বর্তমানে বলা যেতে পারে দুবাইয়ের লোক বা দুবাইয়ের জনগণ আগেকার থেকে বেশি স্বাধীনতা ভোগ করছে, কারণ তারা জেন্ডার বেসিক্স গাড়ি চালানোর অনুমতির মতো অযৌক্তিক নিয়ন্ত্রণকে প্রতিস্থাপন করেছে লাইসেন্স বেসিক গাড়ি চালানো, লাইসেন্স না থাকলে গাড়ি চালাতে পারবে না, এই যুক্তিযুক্ত নিয়ন্ত্রণ দ্বারা। উপরিউক্ত আলোচনা থেকে স্বাধীনতা সম্পর্কে একটি সহজবোধ্য সাধারণ সংজ্ঞা দেওয়া যেতেই পারে। স্বাধীনতা হলো শ্রেষ্ঠ এবং সংরক্ষিত এমন এক পরিবেশ যেখানে শর্ত সাপেক্ষে সব মানুষ আত্মবিকাশের পরিপূর্ণ সুযোগ লাভ করে, এবং এক্ষেত্রে অধিকার হলো
স্বাধীনতার ভিত্তি। অর্থাৎ স্বাধীনতা বলতে বোঝানো হয় এক শ্রেষ্ঠ পরিবেশকে, এক সর্বোৎকৃষ্ট পরিবেশকে, যেই পরিবেশ সমাজ কর্তৃক সংরক্ষিত হবে বা মেনটেন করা হবে। কারণ আমরা যদি সমাজ দ্বারা এই পরিস্থিতিটাকে মেনটেন না করি তাহলে খুব তাড়াতাড়ি স্বাধীনতার কাঠামোটা ভেঙে পড়বে এবং অরাজকতা দেখা দেবে। যেখানে শর্ত সাপেক্ষে প্রত্যেকে স্বাধীনতা ভোগ করবে। শর্ত কি? প্রথম শর্ত হলো অন্য মানুষের সমরূপ এবং সমপরিমাণ স্বাধীনতাকে স্বীকৃতি দান, আর দ্বিতীয় শর্ত হলো সমাজে প্রচলিত ন্যায়নীতিবোধ। এই দুই নিয়ন্ত্রণের মধ্যে সব মানুষ মানে প্রত্যেকে সমপরিমাণে আত্মবিকাশের পরিপূর্ণ সুযোগ লাভ করবে, প্রত্যেকে পর্যাপ্ত পরিমাণে আত্মপ্রকাশের বা আত্মবিকাশের পরিপূর্ণ সুযোগ বা সুবিধা লাভ করবে এবং সেই আত্মবিকাশের উপযোগী অধিকারগুলোকে সমপরিমাণে এবং সমরূপে ভোগ করতে পারবে। মার্ক্সবাদীরা অবশ্য স্বাধীনতা সম্পর্কে ভিন্ন মত পোষণ করেন। তাদের মতে স্বাধীনতা হলো মানুষের সর্বাঙ্গীন সামর্থ্য, যোগ্যতা ও পরিপূর্ণ ব্যক্তিত্বের বিকাশের সুযোগ তৈরির জন্য প্রয়োজনীয় সকল প্রকার আর্থিক, সামাজিক ও রাজনৈতিক শোষণ ও অসাম্যের অবসান। তারা অর্থনৈতিক স্বাধীনতার উপর অধিক গুরুত্ব প্রদান করার পক্ষপাতী। অর্থাৎ মার্ক্সবাদীদের মতে মানুষ শুধুমাত্র তখনই নিজের অন্তর্নিহিত সামর্থ্য, যোগ্যতা এবং ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ করতে পারবে যদি সে এমন সমাজে অবস্থিত হয় বা এমন সমাজের মধ্যে প্রতিপালিত হয় যেখানে কোনো রকমের শোষণ বা অসাম্য থাকবে না। মার্ক্সবাদীদের মতে যদি আর্থিক স্বাধীনতা বা আর্থিক সাম্য না থাকে তাহলে বাকি সব ধরনের স্বাধীনতা বা সাম্য ব্যর্থ হতে বাধ্য। তাই মার্ক্সবাদীদের মতে আর্থিক স্বাধীনতা সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাছাড়াও সমাজে সকল প্রকার আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক সকল প্রকার অসাম্যের এবং শোষণের অবসান ঘটিয়েই মানুষ স্বাধীনতা উপভোগ করতে পারে। অর্থাৎ মার্ক্সবাদীরা ছাড়া বাকিরা যেমন সামাজিক বা রাজনৈতিক স্বাধীনতার উপর বেশি গুরুত্ব প্রদান করেছেন, কিন্তু মার্ক্সবাদীরা সেক্ষেত্রে অর্থনৈতিক স্বাধীনতার উপর বেশি গুরুত্ব প্রদান করেছে। এবার আসছি স্বাধীনতার বৈশিষ্ট্যে। স্বাধীনতার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বুঝলে সংজ্ঞাগুলোকে আরও ভালোভাবে বোঝা যাবে। স্বাধীনতার বৈশিষ্ট্য: 1. স্বাধীনতা এমন একটি নীতি যার মূল লক্ষ্য হল ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ সাধনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি। 2. স্বাধীনতা মানে সমস্ত সীমাবদ্ধতার অনুপস্থিতি নয়, শুধুমাত্র যুক্তিহীন বা অযৌক্তিক এবং স্বেচ্ছাচারী নিয়ন্ত্রণের প্রতিস্থাপন। 3. স্বাধীনতা সব কিছু করার অনুমতি নয়, এর অর্থ শুধুমাত্র সেই সব কাজ করার ক্ষমতা যেগুলিকে যোগ্য বা উপভোগযোগ্য বলে মনে করা হয়। এখানে প্রশ্ন উঠতেই পারে যে যোগ্য বা উপভোগযোগ্য কোন কাজগুলো সেটা ডিসাইড করছে কারা? ডিসাইড করছে সমাজের প্রচলিত নীতিবোধ। প্রতিটা সমাজেই কিছু ন্যায় নীতিবোধ প্রচলিত থাকে তৎকালীন, সেই সময়কার সমাজের তৎকালীন প্রচলিত নীতিবোধ বলতে পারি। সেই সময় যে নীতিবোধটা চলছে বা যে নীতিবোধটা সমাজে প্রচলিত সেই নীতিবোধই ঠিক করে কোন কাজটা তোমার করা উচিত বা কোন কাজটা করা উচিত নয়। নাম্বার 4, স্বাধীনতা শুধুমাত্র অধিকারই নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোনো কাজ করার স্বাধীনতা দাবি করার অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব গ্রহণ করা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে বা কোনো ব্যক্তিকে যদি এই অধিকার দেওয়া হয় যে সে সিদ্ধান্ত নেবে কোন কাজটা করা উচিত বা কোন কাজটা করা উচিত না এবং সেই কাজটা কিভাবে করা উচিত বা কিভাবে করা উচিত না, তাহলে সেই কাজের যা ফল হবে সেই ফলের দায়ভারটাও সেই ব্যক্তিকেই গ্রহণ করতে হবে। অর্থাৎ তার সিদ্ধান্ত অনুসারে কাজ করে যদি ভালো ফল পাওয়া যায় তাহলে ক্রেডিট তার, আর যদি খারাপ ফল পাওয়া যায় তাহলে সেই খারাপের দায়ভারটাও তাকেই নিতে হবে। সেই খারাপের শাস্তি যদি হয় তাহলে শাস্তি, আর যদি সেই খারাপের ক্ষতিপূরণ করতে হয় বা খারাপটাকে আবার ভালো করতে হয় সেই দায়িত্বটাও তাকেই নিতে হবে। তাই বলা হয় স্বাধীনতা শুধু অধিকারই নয়, স্বাধীনতা একটি দায়িত্ব। স্বাধীনতা শুধুমাত্র একটি সুশীল সমাজেই সম্ভব।
প্রকৃতির রাজ্য বা নৈরাজ্যের রাষ্ট্র কখনোই স্বাধীনতার রাষ্ট্র হতে পারে না। অর্থাৎ স্বাধীনতাকে উপভোগ করতে গেলে অবশ্যই একটা ডিসিপ্লিনড এবং সুষ্ঠু সমাজ হতে হবে। যদি সেই ধরনের সমাজ না থাকে, প্রকৃতির রাজ্য বা অরাজকতার রাষ্ট্রে কোনো সময় কেউ স্বাধীনতা ভোগ করতে পারে না। নাম্বার 6, সমাজে আইন স্বাধীনতার একটি অপরিহার্য শর্ত। আইন এমন শর্ত বজায় রাখে যা রাষ্ট্রের সকল জনগণের স্বাধীনতা উপভোগের জন্য অপরিহার্য। অর্থাৎ কী কী স্বাধীনতা আছে সেটা শুধু ঠিক করলেই হবে না, সেই স্বাধীনতা অনুসারে যাতে সবাই চলে, যাতে কেউ অন্যের স্বাধীনতা খর্ব না করে এবং সবাই নিজের স্বাধীনতাকে পরিপূর্ণ মাত্রায় ভোগ করতে পারে, তার জন্য রাষ্ট্রে আইন থাকা খুবই জরুরি। তাই আইন স্বাধীনতার একটি অপরিহার্য শর্ত। 7, প্রতিটি নৈতিক ব্যক্তি স্বাধীন সত্তাযুক্ত। এখানে লক্ষণীয় প্রতিটি ব্যক্তি নয়, প্রতিটি নৈতিক ব্যক্তি। অর্থাৎ ক্রিমিনালসরা যারা অনৈতিক কাজ করেছে তাদের আমরা জেলে রাখতেই পারি, তাদের স্বাধীনতা খর্ব করতেই পারি। শুধুমাত্র প্রত্যেকে যারা নৈতিকতা অনুসারে কাজ করেছে তারাই স্বাধীনতার যোগ্য বা স্বাধীন সত্তাযুক্ত। 8, স্বাধীনতা সার্বজনীন। স্বাধীনতা মানে সকলের জন্য সমান ও পর্যাপ্ত সুযোগের উপস্থিতি, যা তাদেরকে তাদের অধিকার ব্যবহার করতে সক্ষম করে। 9, স্বাধীনতা ও বিধিনিষেধ একই মুদ্রার এপিঠ-ওপিঠ। প্রত্যেকের স্বাধীনতা অন্যের অনুরূপ ও সমপরিমাণ স্বাধীনতা লাভের অধিকার দ্বারা সীমাবদ্ধ। এই পয়েন্টগুলো অলরেডি বুঝিয়েছি সংজ্ঞার সময়, তার জন্য আর রিপিট করলাম না। 9, প্রত্যেকের স্বাধীনতা অন্যের স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং অন্যের স্বাধীনতার আপেক্ষিক। এখানে একটা শব্দ নতুন পাওয়া যাচ্ছে, সেটা হলো আপেক্ষিক। আপেক্ষিক মানে, যেমন উদাহরণ দিয়ে যদি বোঝানো যায় তাহলে হচ্ছে যে খুন করা বেআইনি, কিন্তু সেলফ ডিফেন্সে খুন করা আইন। তাই আমার কতটা স্বাধীনতা আছে সামনের জনের প্রতি, সেটা সামনের জনের কাজের ওপরও খানিকটা হলেও ডিপেন্ড করে। সামনের জন যদি আমার ক্ষতি করতে আসে তাহলে আমি চিরাচরিত স্বাধীনতার গণ্ডির বাইরে যেতেই পারি, বা তাকে যতটা স্বাধীনতা দেওয়া উচিত চিরাচরিতভাবে ততটা স্বাধীনতা তাকে না দিতেও পারি। তাই বলা হয় অন্যের স্বাধীনতার আপেক্ষিক হলো আমাদের স্বাধীনতা। 11, প্রত্যেক ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশের জন্য অপরিহার্য শর্ত হিসেবে যে সমস্ত অধিকারের কথা বলা হয় সেগুলি উপভোগ করার জন্য স্বাধীনতা অপরিহার্য। স্বাধীনতা ও অধিকার ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ যেমন আমাদের দেশে বাক স্বাধীনতা রয়েছে, এই স্বাধীনতাটাকে আমরা প্রতিষ্ঠিত করছি কিসের ওপর? আমাদের মৌলিক অধিকার, বাক স্বাধীনতার অধিকার, তার ওপর। তার মানে স্বাধীনতার প্রতিফলন ঘটে অধিকারের মাধ্যমে, তাই অধিকার ও স্বাধীনতা ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। 12, স্বাধীনতা একটি আইনগত ধারণা। প্রত্যেক ব্যক্তির স্বাধীনতার অর্থ হল ব্যক্তির আইনসম্মতভাবে স্বীকৃত অধিকার ভোগের ক্ষমতা। অর্থাৎ আমার কি কি স্বাধীনতা আছে সেটা রাষ্ট্রের আইন ঠিক করে। এই আইনসম্মতভাবে স্বীকৃত অধিকার ভোগের ক্ষমতাকেই বলা হয় স্বাধীনতা। 13, স্বাধীনতা একটি সামাজিক ধারণা, তাই সমাজের পরিবর্তনের সঙ্গে স্বাধীনতা সম্পর্কিত ধারণারও পরিবর্তন ঘটে। প্রত্যেকটি সমাজে স্বাধীনতার পরিভাষা আলাদা, মানে সমাজের পরিবর্তনের সঙ্গে স্বাধীনতা সম্পর্কিত ধারণারও পরিবর্তন ঘটে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন আমেরিকায় 18 বছর হয়ে গেলে মা বাবার থেকে আলাদা থাকা প্রত্যেকের অধিকার হিসেবে গণ্য হয় বা প্রত্যেকের স্বাধীনতা হিসেবে গণ্য হয়, কিন্তু ভারতবর্ষে এই রকম কোনো স্বাধীনতা আমাদের সমাজ দ্বারা স্বীকৃত নয়। তাই সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বাধীনতা সম্পর্কিত ধারণারও পরিবর্তন ঘটে। আবার একই সমাজে বিভিন্ন সময়ে স্বাধীনতা সম্পর্কিত ধারণার পরিবর্তন ঘটে। যেমন আগেকার দিনে মেয়েদের অধিকার হিসেবে যেগুলো চিহ্নিত ছিল, বর্তমানে মেয়েদের অধিকারের পরিসর আরও ব্যক্ত হচ্ছে।
যেমন কিছুক্ষণ আগেই আমি উদাহরণ দিলাম, দুবাইতে মেয়েরা আগে ড্রাইভিং করতে পারতো না, কিন্তু এখন করতে পারে। তাই একই সমাজে বিভিন্ন সময় স্বাধীনতা সম্পর্কিত ধারণারও পরিবর্তন ঘটে। 14, স্বাধীনতা সবসময় শর্ত সাপেক্ষ, আপেক্ষিক এবং নিয়ন্ত্রিত। শর্ত হলো অন্যের সমরূপ এবং সম পরিমাণ স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া এবং নিজস্ব বিবেকবোধ এবং নৈতিক বোধ, এই শর্ত সাপেক্ষ সবসময়ই হয় স্বাধীনতা। তাছাড়াও আপেক্ষিক, অর্থাৎ সমাজ টু সমাজ ভ্যারি করে, পরিস্থিতি ওয়াইজ ভ্যারি করে এবং সময় ওয়াইজ ভ্যারি করে। এবং নিয়ন্ত্রিত, অবশ্যই রাষ্ট্র এবং সমাজ কর্তৃক নিয়ন্ত্রিত। এবার আসছি উদ্ভব ও বিকাশ। প্রাচীন গ্রিসের এথেন্স নগরীতে সর্বপ্রথম স্বাধীনতা সম্পর্কে ধারণার উদ্ভব ঘটে। এথেনীয় স্বাধীনতায় দুটি দিক আছে, 1 ব্যক্তিগত স্বাধীনতা এবং 2 সাম্প্রদায়িক স্বাধীনতা। এথেনীয় স্বাধীনতায় প্রত্যক্ষ গণতন্ত্র এবং আইনের প্রতি আনুগত্য প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল, যদিও তখন দাস ব্যবস্থাকে ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী হিসেবে বর্ণনা করা হয়নি। এরপর জেনো তথা অন্যান্য স্টোইক দার্শনিকদের স্বাধীনতা সম্পর্কিত ধারণায় স্বাভাবিক আইন, নৈতিকতা ও ন্যায় সম্পর্কিত ধ্যান ধারণার প্রভাব পরিলক্ষিত হয়। তবে রোমক চিন্তায় স্বাধীনতার থেকে সার্বভৌমিকতার ও শৃঙ্খলার প্রতি অধিক গুরুত্ব আরোপ করা হয়। মধ্যযুগের প্রথমার্ধে ঈশ্বরবাদের প্রভাবে ব্যক্তি স্বাধীনতার ধারণাটি ক্ষীণ হয়ে এলেও মধ্যযুগের শেষের দিকে ধর্মসংস্কার ও নবজাগরণের মাধ্যমে বিবেকের স্বাধীনতার বিষয়টি গুরুত্ব অর্জন করে। সপ্তদশ শতকের প্রথম দিকে সামাজিক চুক্তি মতবাদ দ্বারা প্রভাবিত হলেও সপ্তদশ শতকের শেষের দিকে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী তথা সাম্যবাদী আদর্শ স্বাধীনতার ধারণাকে প্রভাবিত করে। জে.এস. মিল তার এসে অন লিবার্টি শীর্ষক রচনায় ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে স্বাধীনতার ধারণা ব্যাখ্যা করেছেন। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা ব্যক্তির স্বাধীনতার ওপর রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিরোধী। মিলের মতে কোনো ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে শুধুমাত্র তখনই ক্ষমতা প্রয়োগ করা যায় যখন সংশ্লিষ্ট ব্যক্তি অপরের অনিষ্ট সাধনে উদ্যত হয়। তবে মিলের এই অবাধ ব্যক্তি স্বাধীনতার ধারণা স্বীকৃতি পেলে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা শুরু হবে এবং সমাজে অরাজকতা দেখা দেবে। তাই বার্কার তার পলিটিক্যাল থট ইন ইংল্যান্ড গ্রন্থে এবং ল্যাস্কি তার গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে এবং হবহাউস তার লিবারেলিজম গ্রন্থে মিলের অবাধ স্বাধীনতার ধারণাটিকে সমালোচনা করে লিখেছেন যে প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা অপর ব্যক্তির স্বাধীনতার দ্বারা সীমাবদ্ধ। অধ্যাপক ল্যাস্কির মতে স্বাধীনতা বলতে এমন একটি বিশেষ পরিবেশের সযত্ন সংরক্ষণকে বোঝায় যেখানে মানুষ তার ব্যক্তিসত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করার সুযোগ পায়। স্বাধীনতা বলতে সেই সব সামাজিক বিধিনিষেধের অপসারণকে বোঝায় যা সভ্য জগতে মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অপরিহার্য। ল্যাস্কি মন্তব্য করেছেন, স্বাধীনতার প্রকৃতির মধ্যেই নিয়ন্ত্রণ রয়েছে। এ প্রসঙ্গে বার্কারের অভিমত হল, রাষ্ট্রের স্বাধীনতা বা আইনসঙ্গত স্বাধীনতা কখনোই প্রত্যেকের অবাধ স্বাধীনতা হতে পারে না, তা হলো সবসময় সকলের জন্য শর্ত সাপেক্ষ স্বাধীনতা। বার্লিনের মতে ব্যক্তির প্রকৃত ও সম্ভাব্য কাজকর্ম পছন্দকরণের কিংবা সে কীভাবে সেই কাজগুলো করবে তা বেছে নেওয়ার ক্ষেত্রে বাধাসমূহের অনুপস্থিতির উপর তার সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতার মাত্রা নির্ভর করে। ঊনবিংশ শতকে জাতীয় স্বাধীনতার ধারণাটি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে আবার বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় আন্তর্জাতিক স্বাধীনতার বিষয়টিকে গুরুত্ব প্রদান করা হচ্ছে। স্বাধীনতার বিবর্তনে পিউরিটান বিপ্লব, গৌরবময় বিপ্লব, ফরাসি বিপ্লব, আমেরিকার স্বাধীনতা সংগ্রাম এবং উপনিবেশ বিরোধী জাতীয় সংগ্রামের এমনকি বলশেভিক বিপ্লবেরও ভূমিকা উল্লেখযোগ্য। স্বাধীনতা প্রত্যয়টির বিবর্তনের কাহিনীটাকে এখানে একটা চার্টের মাধ্যমে বোঝানো হয়েছে যে প্রাচীন গ্রিসের এথেন্স নগরীতে সর্বপ্রথম স্বাধীনতা সম্পর্কে ধারণার উদ্ভব ঘটে। সেখানকার স্বাধীনতা ছিল ব্যক্তিগত স্বাধীনতা ও সাম্প্রদায়িক স্বাধীনতা, অর্থাৎ বহিঃশক্তির থেকে নিয়ন্ত্রণ মুক্ততা এবং নিজের ব্যক্তিগত কাজকর্ম করার স্বচ্ছন্দতা। এরপর রোমের জেনো তথা অন্যান্য স্টোইক দার্শনিকরা স্বাধীনতার কথা বলেন। তাদের কাছে স্বাধীনতা ছিল স্বাভাবিক আইন, অর্থাৎ প্রকৃতির রাজ্যে যে আইন চলছে সেই আইনের স্বাধীনতা এবং ন্যায় নীতিবোধ সংক্রান্ত স্বাধীনতা।
যদিও রাষ্ট্রীয় সার্বভৌমিকতার তত্ত্ব সেই সময় প্রচার লাভ করায় তারা রাষ্ট্রের সার্বভৌমিকতাকে ব্যক্তির স্বাধীনতার থেকে বেশি গুরুত্ব প্রদান করেছিলেন। মধ্যযুগে প্রথম দিকে ঈশ্বরবাদের প্রভাবে ব্যক্তি স্বাধীনতার ধারণাটি ক্ষীণ হয়ে আসে। তখন চার্চ বা পোপের তৈরি নিয়মের মধ্যেই ব্যক্তিকে জীবনযাপন করতে বাধ্য করা হতো। কিন্তু পরের দিকে ধর্ম সংস্কার ও নবজাগরণের মাধ্যমে বিবেকের স্বাধীনতা বিষয়টি গুরুত্ব অর্জন করে। এই সময়ই ঘটেছিল পিউরিটান বিপ্লব এবং গৌরবময় বিপ্লব। এরপর সপ্তদশ ও অষ্টদশ শতকের প্রথম দিকে সামাজিক চুক্তি মতবাদ দ্বারা প্রভাবিত নৈতিক স্বাধীনতার ধারণা খ্যাতি অর্জন করে। সামাজিক চুক্তি মতবাদের মাধ্যমে হবস, লক ও রুশো বুঝিয়েছিলেন যে সমাজের অরাজকতাপূর্ণ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য সমাজে অবস্থিত প্রত্যেক ব্যক্তি চুক্তির মাধ্যমে সমাজ তথা রাষ্ট্র গঠন করে এবং তারা ভালো জীবনে থাকতে চায় এই নীতিবোধ বা এই আদর্শের মাধ্যমেই, এই আদর্শের ফলেই তারা সমাজ গঠন করে এবং সেই আদর্শেই তারা চলে। তাই নৈতিক স্বাধীনতার ধারণাটা এই সময় খ্যাতি অর্জন করে। এরপর ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ধারণার প্রভাবে অবাধ ব্যক্তি স্বাধীনতার ধারণাটার জন্ম ঘটে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা মনে করেন ব্যক্তির স্বাতন্ত্র্যতা বা ব্যক্তির স্বাধীনতা সমাজের স্বাধীনতার ওপরে। এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ সৃষ্টি হয়েছিল মূলত ফরাসি বিপ্লব এবং আমেরিকার স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে। এরপর রাশিয়ার বলশেভিক বিপ্লব তথা মার্ক্সবাদী আন্দোলনের প্রভাবে সাম্যবাদী আদর্শের জন্ম হয়। এই সাম্যবাদী আদর্শের প্রভাবে অর্থনৈতিক স্বাধীনতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। তারপর চলে আসে ঊনবিংশ ও বিংশ শতকের ঔপনিবেশিকতার বিরোধী জাতীয় আন্দোলন। যেমন ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্তি করেছিল ইংরেজদের হাত থেকে, ঠিক তেমনি অন্যান্য দেশও ইংরেজদের এবং অন্যান্য ঔপনিবেশিক শক্তির হাত থেকে মুক্তি পায়। এছাড়াও এই সময় হিটলারের জাতীয় শ্রেষ্ঠত্বের তত্ত্ব প্রচার লাভ করে, ফলে জাতীয় স্বাধীনতার বিষয়টি গুরুত্ব অর্জন করে। আবার বর্তমানে বিশ্ব শান্তি ও সংহতি রক্ষার জন্য সবাই আন্তর্জাতিক স্বাধীনতা প্রতিষ্ঠায় সচেষ্ট। এই হলো স্বাধীনতার বিবর্তন। এবার আসছি প্রকৃতি। স্বাধীনতা ধারণার দুটি দিক রয়েছে, এক নেতিবাচক দিক এবং দুই ইতিবাচক দিক। অবশ্য এই দুই মতের সমন্বয় অথবা বিরোধী মতও অনেকে পোষণ করেন। এখানে একটা চার্টের মাধ্যমে স্বাধীনতার বিভিন্ন দিক দেখিয়ে দেওয়া হচ্ছে। 1. নেতিবাচক স্বাধীনতা। নেতিবাচক স্বাধীনতা বলতে বোঝায় সমস্ত রকমের বাহ্যিক বাধা, নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপের অনুপস্থিতি। অন্যভাবে বললে একজন ব্যক্তি বা গোষ্ঠী শুধুমাত্র তখনই নিজের ক্ষমতা ও পছন্দ অনুসারে চলতে পারবে যখন সে অন্যের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হতে পারবে। তাই ব্যক্তি স্বতন্ত্রবাদীরা স্বাধীনতা বলতে বুঝিয়েছেন ব্যক্তি জীবনের ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণহীনতাকে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী উদারনৈতিক রাষ্ট্রদর্শনের প্রবক্তারা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকে যথাসম্ভব ন্যূনতম রাখার পক্ষপাতী। তাদের মতে রাষ্ট্রের নিয়ন্ত্রণ বৃদ্ধি পেলে ব্যক্তির স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দেয়। নেতিবাচক স্বাধীনতার উদাহরণ হল বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি। স্বাধীনতার নেতিবাচক ধারণার প্রবক্তারা হলেন জেমরি বেনথাম, অ্যাডাম স্মিথ, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল, হার্বার্ট স্পেন্সার, টমাস হব, জন লক, সিজুইক প্রমুখ। এছাড়াও রয়েছেন হায়েক ও নজিকের মতো নয়া উদারনীতিবাদী তাত্ত্বিকরাও। মিলের মতে মানুষ দু ধরনের কার্য সম্পাদন করে, আত্মকেন্দ্রিক এবং পরকেন্দ্রিক। ব্যক্তির আত্মকেন্দ্রিক কাজে রাষ্ট্রের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই, কারণ এরূপ করার অর্থই হলো ব্যক্তি স্বাধীনতার বিলোপ সাধন। তিনি শাসকের স্বৈরাচারের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকারকে স্বাধীনতা রূপে চিহ্নিত করেছেন। হায়েকের মতে হায়েক স্বাধীনতাকে সংজ্ঞায়িত করেছেন রাষ্ট্রের নিয়ন্ত্রণ সমূহ থেকে মুক্তি হিসাবে, ফ্রিডম ফ্রম কনস্ট্রেন্টস অফ দ্য স্টেট।
তিনি তার কনস্টিটিউশন অফ লিবার্টি গ্রন্থে বলেছেন, একজন ব্যক্তি তখনই স্বাধীনতা ভোগ করতে পারবে যখন সে অন্যের স্বৈরাচারী ইচ্ছার দ্বারা প্রযুক্ত শক্তির অধীনস্থ নয়। মিল্টন ফ্রাইডম্যান তার ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রিডম গ্রন্থে স্বাধীনতার সংজ্ঞা দিয়ে বলেছেন, স্বাধীনতা হলো অন্য ব্যক্তিদের দ্বারা কোনো ব্যক্তির ওপর বল প্রয়োগের অনুপস্থিতি, দ্য অ্যাবসেন্স অফ কোয়ারশন অফ আ ম্যান বাই হিজ ফেলো মেন। ম্যাসিনো সালভাদোরি তার লিবারেল ডেমোক্রেসি গ্রন্থে স্বাধীনতার ধারণাটির ইতিবাচক ব্যাখ্যা দিয়ে বলেছেন, স্বাধীনতা হলো স্বাধীন পছন্দ, প্রত্যেকটি ব্যক্তির নিজের কাজকর্ম সম্পর্কে নিজেরই সিদ্ধান্ত গ্রহণ। এটা ব্যক্তির নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্র, যে বাহ্যিক জগৎ তাকে পরিবেষ্টন করে রয়েছে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্র নয়। এবার আসছে ইতিবাচক স্বাধীনতায়। ইতিবাচক স্বাধীনতা যখন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দানের মাধ্যমে ব্যক্তির সর্বাঙ্গীন ও পরিপূর্ণ বিকাশের পরিবেশ সৃষ্টি করা হয়, তখন তাকে ইতিবাচক স্বাধীনতা বলে। ইতিবাচক স্বাধীনতার প্রবক্তাদের মতে, ব্যক্তির স্বাধীনতা ভোগ করার জন্য যে উপযুক্ত পরিবেশ দরকার তা একমাত্র রাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতা ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের মাধ্যমেই গড়ে ওঠা সম্ভব। স্বাধীনতা হলো অর্থপূর্ণ এবং স্বনির্ধারিত জীবনযাপন করার ক্ষমতা। এই কারণে এরূপ স্বাধীনতায় ব্যক্তির স্বশাসন ও স্বনিয়ন্ত্রণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। ইতিবাচক স্বাধীনতার উদাহরণ হলো শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার ইত্যাদি। রুশো, হেগেল, গ্রিন, হবহাউস, ল্যাস্কি, বার্কার প্রমুখ স্বাধীনতার ইতিবাচক ধারণায় বিশ্বাসী। এইবার আসছি ইতিবাচক এবং নেতিবাচক স্বাধীনতার পার্থক্যে। স্বাধীনতার নেতিবাচক দিকের প্রবক্তারা বলেছেন, স্বাধীনতা বলতে বোঝায় বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়াকে, অর্থাৎ বহিঃশক্তির হস্তক্ষেপ মুক্ত থাকাকে। কিন্তু ইতিবাচক নীতির প্রবক্তারা স্বাধীনতা বলতে বুঝিয়েছেন নিজের অন্তর্নিহিত মৌলিক শক্তিগুলির এবং নিজের ব্যক্তিত্বের ও সামর্থ্যের পরিপূর্ণ বিকাশ সাধনকে। নেতিবাচক স্বাধীনতার প্রবক্তাদের মতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ যথাসম্ভব সীমিত হওয়া উচিত, রাষ্ট্রের কাজও যথাসম্ভব সীমিত হওয়া উচিত। কিন্তু ইতিবাচক স্বাধীনতার প্রবক্তাদের মতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রের কাজ শুধুমাত্র ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ সাধনের উপযোগী হওয়া উচিত। এতে রাষ্ট্রের কাজ কমে যায় না, বরং রাষ্ট্রের দায়িত্ব ও কাজ আরও বাড়ে। যেমন নেতিবাচক স্বাধীনতার প্রবক্তাদের মতে নেতিবাচক স্বাধীনতা হলো ব্যক্তির বাক স্বাধীনতার এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রভৃতি। অর্থাৎ আমি আমার কাজ করব, তাতে কেউ বাধা দেবে না, এটাই হলো নেতিবাচক স্বাধীনতা। কিন্তু ইতিবাচক স্বাধীনতার প্রবক্তাদের মতে রাষ্ট্রের কাজ হলো আমার আরও ভালো কিভাবে হয় সেই দিকে আরও বেশি পরিমাণে কাজ করা, যেমন স্বাস্থ্য, শিক্ষা এগুলোর উন্নতি সাধন করা। নেতিবাচক স্বাধীনতা বাহ্যিক রেস্ট্রিকশনের ওপর বা বাহ্যিক বাধা নিষেধের ওপর বেশি গুরুত্ব আরোপ করে, কিন্তু ইতিবাচক স্বাধীনতার প্রবক্তারা অন্তর্নিহিত বাধা নিষেধ এবং বিবেকের বাধা নিষেধের ওপর বেশি গুরুত্ব আরোপ করে। ইতিবাচক স্বাধীনতার প্রবক্তারা যখন বাধা নিষেধ দেওয়ার বিরোধী, ঠিক তেমনি ইতিবাচক স্বাধীনতার প্রবক্তারা এমন সব বাধা নিষেধের কথা বলে যেগুলি ব্যক্তির উন্নতির জন্য জরুরি। এই হলো ইতিবাচক ও নেতিবাচক স্বাধীনতার পার্থক্য। রুশো বলেছেন, আইনের কাছে আনুগত্য প্রদর্শনী হলো স্বাধীনতা। তার মতে সব মানুষের প্রকৃত ইচ্ছার সমন্বয়ে গঠিত সাধারণ ইচ্ছার অনুবর্তী হলেই কেবলমাত্র ব্যক্তি স্বাধীনতা উপভোগ করতে পারবে। রুশো ছিলেন সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা। তার মতে সমাজের প্রত্যেক ব্যক্তি অরাজকতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য চুক্তির মাধ্যমে সমাজ গঠন করে, এবং এই যে সকলের একটা প্রকৃত ইচ্ছা রয়েছে সুষ্ঠু সমাজ গঠনের, সেই ইচ্ছাকে তিনি সাধারণ ইচ্ছা বলেছেন, এবং সেই সাধারণ ইচ্ছা পালনের দায়িত্ব যেহেতু রাষ্ট্র তথা সমাজের ওপর দেওয়া হয়েছে, তাই সমাজের প্রবর্তিত আইন মেনে চলার মাধ্যমেই মানুষ
কেবলমাত্র স্বাধীনতা উপভোগ করতে পারে বলে তার ধারণা। গ্রিন মনে করেন স্বাধীনতা শুধুমাত্র বিধিনিষেধের অনুপস্থিতিই নয়, তা মানুষের এমন এক ক্ষমতা যার মাধ্যমে মানুষ নিয়ন্ত্রণবিহীনভাবে সদিচ্ছা ও নৈতিকতার পরিপূর্ণ বিকাশের উপযুক্ত পরিবেশে সমাজ কল্যাণমূলক গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করতে পারে। অর্থাৎ গ্রিনের মতে নেতিবাচক স্বাধীনতাই শুধু স্বাধীনতা নয় যে বিধিনিষেধ রইল না, আরও ভালো করে সমগ্র সমাজের কল্যাণ কীভাবে হবে সেই অনুযায়ী কাজ করতে পারার মতো পরিস্থিতি সৃষ্টি করাকেও বলা হয় স্বাধীনতা। হেগেলের মতে কেবল রাষ্ট্রীয় আইন তথা রাষ্ট্রের প্রতি দ্বিধাহীন আনুগত্য প্রদর্শনের মাধ্যমেই ব্যক্তি তার স্বাধীনতা উপভোগ করতে পারে। অর্থাৎ নেতিবাচক স্বাধীনতার প্রবক্তারা যেমন রাষ্ট্রশক্তিকে সীমিত করার পক্ষপাতী, তেমনি ইতিবাচক ক্ষমতার প্রবক্তারা রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা বুঝিয়েছেন। কিন্তু ল্যাস্কি এই অভিমতের বিরোধিতা করে বলেছেন যে কিছু সংখ্যক মানুষকে নিয়ে যে সরকার গঠিত হয় সেই সরকার কর্তৃক সৃষ্ট আইন সবসময় ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী নাও হতে পারে। ব্যক্তি যদি তার বিকাশের অনুপযোগী এইসব আইনকে মেনে নেয় তাহলে ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। এই কারণে ল্যাস্কি মনে করেন ব্যক্তি স্বাধীনতার সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের যথাযথ সমন্বয় সাধন হওয়া উচিত। ল্যাস্কির মতে রাজা বা সরকার স্বৈরাচারী হতেই পারে, কারণ তা সমাজের কিছু সংখ্যক লোককে নিয়ে বা কোনো একটি ব্যক্তিকে নিয়ে গঠিত। তাই স্বৈরাচারী আইন মেনে নেওয়াটা স্বাধীনতার পরিপন্থী। আমরা যদি রাষ্ট্রীয় আইনের প্রতি শুধুমাত্র আনুগত্য প্রদর্শন করতে থাকি সেটাও স্বাধীনতার পরিপন্থী হতে পারে। যেটা হেগেল বা রুফো বলেছেন যে রাষ্ট্রীয় আইনের প্রতি আনুগত্য প্রদর্শনের মাধ্যমেই স্বাধীনতার প্রকাশ সম্ভব, ল্যাস্কি তার বিরোধিতা করেছেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে নর্থ কোরিয়ায় আগুন লেগে গেলে রাজার ছবি বাঁচানোর নিয়ম, এটাও তো কোনো রাজার সৃষ্টি, তার মানে এই নিয়মটা অযৌক্তিক এবং এটা মেনে নেওয়া উচিত না। ঠিক তেমনি দুবাইতে আগে যে আইনটা ছিল যে মেয়েরা গাড়ি চালাতে পারবে না, সেটাও অযৌক্তিক। তাই সেই আইনও কোনো না কোনো রাজা বা সরকারই তৈরি করছে। সব আইন, সরকারের তৈরি সব আইন যে যুক্তিযুক্ত হবে এবং স্বাধীনতার উপযোগী হবে এর কোনো মানে নেই, তাই সেই আইন নাও মানা যেতে পারে, এটা ল্যাস্কির অভিমত। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে যদি কোনো একটি ব্যক্তি বা অল্প সংখ্যক ব্যক্তি আইন না মেনে চলে তাহলে সেটা শাস্তিযোগ্য বা তাহলে মনে করা হয় সে আইনের লঙ্ঘন করল। কিন্তু যদি মাস অফ পিপল বা বিশাল সংখ্যক জনসাধারণ কোনো একটি বিশেষ আইন না মেনে চলে তাহলে সেটাকে আইন অমান্য আন্দোলন বলা হয়। আমরা জানি গান্ধীজি আইন অমান্য আন্দোলন করেছিলেন ইংরেজদের স্বৈরাচারী কিছু আইনের বিরুদ্ধে। হবহাউস নেতিবাচক স্বাধীনতাকে গ্রহণ করেননি। তিনি মনে করেন ব্যক্তি নিজ ক্ষেত্রে নিজে নিজেই পূর্ণ হয়। ব্যক্তি তার ব্যক্তিত্বকে গড়ে তোলার জন্যই পারস্পরিক আদান প্রদান করে থাকে। এই কারণে স্বাধীনতা পারস্পরিক নির্ভরতাকে অস্বীকার করে যথার্থ স্থান দিতে পারে না, কারণ ব্যক্তিসত্তার মধ্যেই স্বাধীনতা নিহিত। মানুষের জন্মগত প্রতিভাসমূহকে স্বাধীনতা তার স্থান করে দেয়। অর্থাৎ তিনি নেতিবাচক স্বাধীনতার ধারণাকে অগ্রাহ্য করে বলেছেন শুধুমাত্র ব্যক্তির বিকাশ সাধনের উপযোগী পরিবেশ দেওয়া হলেই স্বাধীনতা রক্ষা করা সম্ভব, কারণ তাহলে অপর ব্যক্তিরাই নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করবে তার স্বাধীনতা রক্ষার জন্য। অধ্যাপক বার্কার স্বাধীনতার বহুত্ববাদী দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করেছেন। তার মতে স্বাধীনতা বহুমুখী। তার কাছে স্বাধীনতার তিনটি দিক বর্তমান: পৌর, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা। তিনি একথাও বলেছেন যে এই তিন ধরনের স্বাধীনতার মধ্যে বিরোধ দেখা দিতে পারে। যখন স্বাধীনতার বিভিন্ন রূপ ব্যাখ্যা দেব তখন এই তিন ধরনের স্বাধীনতাও ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেব। এবার আসছি তৃতীয় অভিমতে। আমরা যখন নেতিবাচক ও ইতিবাচক স্বাধীনতার ধারণা পড়েছিলাম তখন এই মতামত পড়েছিলাম যে একটা তৃতীয় অভিমত আছে। কিছু তাদের মধ্যে রয়েছে সমন্বয়ী অভিমত, যা ইতিবাচক ও নেতিবাচক ধারণার সমন্বয় ঘটায়। আবার কিছু রয়েছে বিরোধী অভিমত। প্রথমে পড়ছি সমন্বয়ী অভিমত। অধ্যাপক ইসাইয়া বার্লিন তার 2 কনসেপ্টস অফ লিবার্টি গ্রন্থে স্বাধীনতার নেতিবাচক ও ইতিবাচক ধারণার মধ্যে পার্থক্য রয়েছে বলে মনে করেন। এই পার্থক্য মৌলিক ও তাত্ত্বিক। তার মতে স্বাধীনতা সংক্রান্ত নেতিবাচক ধারণায় নিয়ন্ত্রণের অপসারণ ও ব্যক্তির স্বাধীন আচরণের ক্ষেত্রটিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হলেও ইতিবাচক ধারণায় নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপের উৎসটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
স্বাধীনতার নেতিবাচক ধারণায় নিয়ন্ত্রণের উৎস হলো বহিরাগত, কিন্তু ইতিবাচক ধারণায় সমষ্টির কল্যাণের জন্য নিজেকে নিয়ন্ত্রণের কথা বলা হয়, অর্থাৎ উৎস নিজের অন্তর্নিহিত বিবেক ও যুক্তিবোধ। অর্থাৎ তার মতে স্বাধীনতার নেতিবাচক ধারণায় বিধিনিষেধের উৎস হিসেবে রাষ্ট্রকে বা সমাজকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এটা উচিত নয়। বিধিনিষেধ যদি অন্তর্নিহিত বিবেক বা যুক্তিবোধ থেকে আসে তাহলে একটা আদর্শ সমাজের প্রতিষ্ঠা সম্ভব। তবে নরম্যান ব্যারি এই অভিমতকে পুরোপুরি মেনে নেননি। আবার জোরাল্ড ম্যাককালাম এই দু ধরনের স্বাধীনতার মধ্যে পার্থক্য নিরূপণের বিরোধিতা করেছেন। তার মতে স্বাধীনতার দুটো দিককে মিলিয়েই স্বাধীনতা, দুটো দিকের মধ্যে এইভাবে রেখা টানা যায় না। বিভিন্ন রূপ। বিভিন্ন সময়ে রাষ্ট্রবিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে স্বাধীনতা শব্দটিকে বিচার বিশ্লেষণ করার ফলে নানা ধরনের স্বাধীনতার অবস্থিতি প্রত্যক্ষ করা যায়। স্বাধীনতার গুরুত্বপূর্ণ রূপগুলি হলো, এখানে একটা চার্টের মাধ্যমে স্বাধীনতার বিভিন্ন রূপকে দেখিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 1, প্রাক রাজনৈতিক যুগে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসবাসকারী মানুষ যথেচ্ছ আচরণের যে অবাধ ক্ষমতা ভোগ করত তাকে স্বাভাবিক স্বাধীনতা বলে চিহ্নিত করা হয়। এরূপ স্বাধীনতা তত্ত্বের প্রবক্তা ছিলেন জাঁ জ্যাক রুসো। সামাজিক চুক্তি মতবাদ ব্যাখ্যা করতে গিয়ে রুসো বলেছিলেন, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করলেও সে আজ সর্বত্র শৃঙ্খলাবদ্ধ। পরবর্তী সময়ে এরূপ স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য নৈরাজ্যবাদীরা রাষ্ট্র ব্যবস্থার বিলোপ সাধনের তত্ত্বও প্রচার করেন। তবে এরূপ স্বাধীনতাকে স্বীকৃতি দিলে অরাজকতার সৃষ্টি হবে। অর্থাৎ রুসোর মতে সমাজ তৈরির আগে, রাষ্ট্র তৈরির আগে যে প্রকৃতির রাজত্বে মানুষ বাস করত, যেখানে যার যা খুশি সে তাই করত, এটাই স্বাধীনতার আসল রূপ এবং এরকমই স্বাধীনতা হওয়া উচিত। এই জন্য অনেকে যারা নৈরাজ্যবাদী বলে পরিচিত তারা রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তির কথা বলে রাষ্ট্র ব্যবস্থা না থাকলেই ভালো, কিন্তু এরকম যদি পরিস্থিতি হয় তাহলে অরাজকতা দেখা দেবে। তাই এই মন্তব্য মেনে নেওয়া যায় না। 2, নৈতিক স্বাধীনতা। যে স্বাধীনতা ব্যক্তির নীতিবোধ ও নৈতিক চেতনার উপর প্রতিষ্ঠিত তাকে নৈতিক স্বাধীনতা বলা হয়। আদর্শবাদী চিন্তাবিদরা নৈতিক স্বাধীনতার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। নৈতিক স্বাধীনতা ব্যক্তির নীতিবোধকে স্বাধীনতা উপভোগের মানদণ্ড হিসেবে বিবেচিত করে। অর্থাৎ নৈতিক স্বাধীনতা অনুসারে এমন একটা আদর্শ সমাজ ব্যবস্থায় আমরা রয়েছি যেখানে সবাই সার্বিক কল্যাণের উদ্দেশ্যে সচেষ্ট এবং তাই নিজের অন্তর্নিহিত নীতিবোধ দ্বারা যে স্বাধীনতা প্রতিষ্ঠিত তাকে বলা হয় নৈতিক স্বাধীনতা। এরপর আসছি 3 নম্বর, ব্যক্তিগত স্বাধীনতায়। ব্যক্তিগত স্বাধীনতা প্রত্যয়টির জন্ম হয় প্রাচীন গ্রিসের এথেন্সে। তারা ব্যক্তিগত স্বাধীনতা বলতে বুঝতেন ব্যক্তির সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তার বাহ্যিক আচার আচরণের ওপর সর্বপ্রকার নিয়ন্ত্রণহীনতা। প্রাচীন গ্রিসের এই ব্যক্তিগত স্বাধীনতার ধারণার মাধ্যমেই প্রৌঢ় স্বাধীনতার বর্তমান ধারণাটি বিকাশ লাভ করে। অর্থাৎ নিজের ব্যক্তিগত জীবনকে অন্যের হস্তক্ষেপ মুক্ত হয়ে ভোগ করার অধিকারকেই বলা হয় ব্যক্তিগত স্বাধীনতা। 4 নম্বর, সম্প্রদায়গত স্বাধীনতা। প্রাচীন গ্রিসবাসীরা সম্প্রদায়গত স্বাধীনতা বলতে জাতির ওপর বহিঃশক্তির নিয়ন্ত্রণহীনতাকে বোঝাতো। অনেকে মনে করেন এর থেকেই আধুনিককালের জাতীয় স্বাধীনতার ধারণার সৃষ্টি হয়। অর্থাৎ যেমন ইংরেজরা আমাদের ওপর শাসন করতো, এরকম কেউ কারোর ওপর শাসন করবে না, একেই বলা হয় সম্প্রদায়গত স্বাধীনতা। একে বর্তমানকালে জাতীয় স্বাধীনতাও বলে। এরপর আসছি সামাজিক স্বাধীনতা। সমাজের বিবেক ও নীতিবোধ কর্তৃক এবং সামাজিক বিধি, রীতিনীতি, প্রথা কর্তৃক সংরক্ষিত ও নিয়ন্ত্রিত স্বাধীনতাই হলো সামাজিক স্বাধীনতা। কিন্তু সমাজের বিবেক তথা ন্যায়নীতিবোধ যেহেতু অনির্দিষ্ট, অস্পষ্ট এবং আপেক্ষিক, তাই এইরূপ স্বাধীনতার ধারণাও অনির্দিষ্ট, অস্পষ্ট এবং আপেক্ষিক হতে বাধ্য। অর্থাৎ সমাজের বিবেক আর নীতিবোধের ওপর ভিত্তি করে যে স্বাধীনতা প্রতিষ্ঠিত তাকে বলা হয় সামাজিক স্বাধীনতা। তাই কিন্তু এই সমাজের নীতিবোধ, যেহেতু সমাজ বললাম না একটা সমাজের থেকে আরেকটা সমাজের নীতিবোধ আলাদা হয়, একই সমাজে বিভিন্ন সময়ের নীতিবোধ আলাদা হয়, তাছাড়া এই নীতিবোধগুলোকে কোনো নির্দিষ্ট আকার দেওয়া হয়নি, কোথাও লিখিত নেই, তাই সমাজের নীতিবোধ যেহেতু অনির্দিষ্ট, অস্পষ্ট এবং আপেক্ষিক, তার জন্য এরূপ স্বাধীনতার ধারণাও অনির্দিষ্ট, অস্পষ্ট এবং আপেক্ষিক।
এরপর আসছি আইনসঙ্গত স্বাধীনতায়। এই যে সামাজিক স্বাধীনতার ধারণাটা অনির্দিষ্ট, অস্পষ্ট এবং আপেক্ষিক, এই ধারণাগুলোকে বা এই রকম স্বাধীনতার ধারণাকে সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং নিয়ন্ত্রিত করার জন্য তৈরি হয়েছে আইনসঙ্গত স্বাধীনতা। আইনসঙ্গত স্বাধীনতা বলতে সেই স্বাধীনতাকে বোঝায় যা রাষ্ট্র কর্তৃক সংরক্ষিত এবং নিয়ন্ত্রিত হয়। যেহেতু রাষ্ট্র কর্তৃক সংরক্ষিত এবং নিয়ন্ত্রিত, তাই এইরূপ স্বাধীনতা প্রকৃতিগতভাবে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও সুনিয়ন্ত্রিত। অর্থাৎ সামাজিক স্বাধীনতার ফল্টগুলোকে এই স্বাধীনতা মেকআপ দেয়। এরূপ স্বাধীনতার প্রবক্তাদের মতে কোনো স্বাধীনতাই নিয়ন্ত্রণহীন হতে পারে না। সমাজের বৃহত্তর স্বার্থে রাষ্ট্রে আইনের মাধ্যমে প্রত্যেকের স্বাধীনতার উপরই কিছু না কিছু নিয়ন্ত্রণ আরোপ করা উচিত। আইনসঙ্গত স্বাধীনতাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা চার্টের মাধ্যমে 3টে ভাগ দেখিয়ে দেওয়া হয়েছে। 1. ব্যক্তি স্বাধীনতা বা পৌর স্বাধীনতা। ব্ল্যাকস্টোনের মতে ব্যক্তিগত নিরাপত্তা, ব্যক্তিগত গতিবিধির ওপর স্বাধীনতা এবং ব্যক্তিগত সম্পত্তির ওপর স্বাধীনতা হলো ব্যক্তি স্বাধীনতা বা পৌর স্বাধীনতার মুখ্য উপাদান। অর্থাৎ নিজের সেফটি, সিকিউরিটি, নিজের যা খুশি করার বা যে কোনো প্রকারে আইনসম্মতভাবে কাজ করার এবং নিজের সম্পত্তির ওপর নিজের অধিকার, একেই বলা হয় ব্যক্তি স্বাধীনতা বা পৌর স্বাধীনতা। বস্তুতপক্ষে যে অধিকার স্বীকৃত ও সংরক্ষিত না হলে মানুষের ব্যক্তিসত্তার সর্বাঙ্গীন বিকাশ সাধন সম্ভব নয়, তাকেই ব্যক্তিগত স্বাধীনতা বলা হয়। এইসব স্বাধীনতার মধ্যে অন্যতম হল চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা, সংঘ সমিতি গঠনের স্বাধীনতা, ব্যক্তিগত সম্পত্তির স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, পরিবার গঠনের স্বাধীনতা, চুক্তি সম্পাদনের স্বাধীনতা প্রভৃতি। এরপর আসছি রাজনৈতিক স্বাধীনতায়। ল্যাস্কি রাজনৈতিক স্বাধীনতা বলতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণকে বুঝিয়েছেন। রাজনৈতিক স্বাধীনতা বলতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার গঠনে অংশগ্রহণ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার অধিকারকে বোঝায়, যা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এরূপ স্বাধীনতার মধ্যে উল্লেখযোগ্য হল নির্বাচিত হওয়ার অধিকার, নির্বাচন করার অধিকার, নিরপেক্ষভাবে সরকারি কাজকর্মের সমালোচনা করার অধিকার প্রভৃতি। অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা বলতে ব্যক্তির নিজস্ব জীবনকে নিজের মতো করে পরিচালন করার স্বাধীনতা বোঝায়, এবং রাজনৈতিক স্বাধীনতা বলতে রাষ্ট্রকে নিজের ইচ্ছা মতো এবং সামগ্রিক ইচ্ছা মতো পরিচালন করার স্বাধীনতা বোঝায়। এরপর আসছে অর্থনৈতিক স্বাধীনতা। হ্যারল্ড ল্যাস্কির মতে অর্থনৈতিক স্বাধীনতা বলতে সেই স্বাধীনতাকে বোঝায় যা ব্যক্তির দৈনন্দিন খাদ্য সংস্থানের ক্ষেত্রে নিরাপত্তা ও সম সুযোগের সৃষ্টি করে, যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কর্মে নিযুক্ত হওয়ার অধিকার, বেকার ও বার্ধক্যে ভাতা পাওয়ার অধিকার, রুগ্ন ও অক্ষম অবস্থায় রাষ্ট্র কর্তৃক প্রতিপালিত হওয়ার অধিকার, উপযুক্ত পারিশ্রমিক লাভের অধিকার প্রভৃতিকে অর্থনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত করা হয়। ল্যাস্কি, বার্কার প্রমুখ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা এবং মার্ক্সবাদীরা মনে করেন যে অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে মানুষের কাছে অন্যান্য স্বাধীনতা অর্থহীন হয়ে দাঁড়ায়। বার্কারের মতে অর্থনৈতিক ক্ষেত্রে পরাধীন শ্রমিক রাজনৈতিক ক্ষেত্রে কখনোই স্বাধীন হতে পারে না। অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতা বলতে প্রকৃতির দেওয়া সব কিছুকে সমানভাবে ভোগ করা এবং অর্থনৈতিক সেফটি ও সিকিউরিটি, ফিনান্সিয়াল সেফটি ও সিকিউরিটির কথা বোঝানো হয়। বলা হয় যদি মানুষ আর্থিক দিক থেকে সক্ষম না হয় তাহলে অন্যান্য অর্থবান লোকের বিরুদ্ধে সে কোনো সময় সম রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা ভোগ করতে পারে না, কারণ বাকিরা টাকা দিয়েই নিজেদের প্রবলেম সলভ করিয়ে নেবে। এরপর আসছে জাতীয় স্বাধীনতা। জাতির স্বশাসনের অধিকারকে জাতীয় স্বাধীনতা বলা হয়। 1947 সালে ইংরেজদের হাত থেকে নিজেকে নিয়ন্ত্রণ মুক্ত করে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। সিডি বার্নেসের মতে জাতীয় স্বাধীনতাকে জাতির সর্বপ্রকার স্বাভাবিক উন্নতির ভিত্তি বলে বর্ণনা করা হয়। অর্থাৎ গ্রিকরা যেটাকে সম্প্রদায়গত স্বাধীনতা বলেছিল, যে এক জাতি বা এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের ওপর হুকুম চালাতে পারবে না, তাকেই বর্তমানকালে জাতীয় স্বাধীনতা বলা হয়। এই জাতীয় স্বাধীনতার কনসেপ্ট তৈরি হয়েছিল ঊনবিংশ শতকে এবং বিংশ শতকে
ঔপনিবেশিকতাবাদের বিরোধিতায়। ভারত যেমন ইংরেজদের হাত থেকে নিজেকে মুক্ত করেছে, এই রকমই বিভিন্ন দেশ অন্য জাতির হাত থেকে মুক্ত করে জাতির স্বশাসন এবং জাতীয় স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠা করেছে। এবার আসছি আন্তর্জাতিক স্বাধীনতায়। সমগ্র বিশ্বের সুরক্ষা ও উন্নতির স্বার্থে পরিচালিত স্বাধীনতাকে আন্তর্জাতিক স্বাধীনতা বলা হয়। অর্থাৎ বিশ্বের প্রত্যেকের স্বাধীনতার স্বীকৃতি দেওয়াই আন্তর্জাতিক স্বাধীনতার কাজ। এই উদ্দেশ্যে হিউম্যান রাইটস কমিশন বা এই রকম বিভিন্ন সংস্থা গড়ে উঠেছে যা বিশ্বের প্রত্যেকের স্বাধীনতার রক্ষা করে। উপসংহার। পরিশেষে বলা যায়, স্বাধীনতার ধারণাটি গতিশীল ও পরিবর্তনশীল, বিভিন্ন সময় এবং বিভিন্ন সমাজে বিভিন্ন রূপে প্রকাশিত হয়ে স্বাধীনতার প্রত্যয়টি সমাজকে সর্বদাই সমৃদ্ধ করেছে। উত্তরটা ভালো লাগলে প্লিজ লাইক করো, অন্যদের সঙ্গে শেয়ার করো। এরকম কোনো উত্তর জানতে ইচ্ছে করলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।